ওয়েলকাম স্টুডেন্ট। আজ কার্যক্ষমতা শক্তির একেবারে শেষ ভিডিওটা করতে চলে এসেছি। এটাতে মেনলি আমরা শক্তি সম্পর্কে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের WBPSC সিলেবাসে যে সমস্ত বিষয়গুলো উল্লেখ করা রয়েছে তার মধ্যেই আলোচনাটা সীমাবদ্ধ থাকবে, যদিও এই শক্তি বিষয়টা কিন্তু একটা বিরাট বড় ব্যাপার। পৃথিবীর আমাদের সমাজে, আমাদের জীবনে এই যে এত দৌড়ঝাঁপ, মেনলি যে জিনিসটার জন্য সেটা হচ্ছে শক্তি বা এনার্জি। তাহলে সেটাকে নিয়ে এই 15-20 মিনিট কি আধ ঘন্টার একটা ভিডিওতে টোটাল আলোচনা করা কিন্তু প্রায় অসম্ভব। তবুও সিলেবাস ওরিয়েন্টেড যেটুকু আলোচনা করলে তোমাদের মোটামুটি হেল্প হবে সেইটুকুই করার চেষ্টা করছি। তো প্রত্যেক ভিডিও শুরুতেই আমি যে কথাটা বলে থাকি যে ভিডিওটা দেখার আগে প্রথমেই তোমাদের কাছে ক্লাস 9-এর যে লেখকেরই হোক না কেন একটা বই নিয়ে বসো, একটা খাতা রাখো, কলম রাখো। আমি যে যে জায়গাগুলো বলে যাচ্ছি সেগুলো বইয়ের কোন অংশে আছে সেই জায়গাটাকে মার্ক করো, এবং পারলে যদি কোনো জায়গা লিখে নেওয়ার প্রয়োজন বোধ করো সেই জায়গাটাকে কলম দিয়ে খাতায় লিখে নাও, এবং বারবার চেষ্টা করবে ভিডিওটাকে পজ করে করে দেখে দেখে যাবার। তাহলে সুবিধা হবে কি, আর বারবার তোমাদের মেমোরিটা খরচা হবে না আর কি। চলো বেশ, শুরু করা যাক। প্রথমে আসি শক্তি জিনিসটা কি একটু জানতে হবে। এর আগে আমরা দুটো বিষয় নিয়ে জেনেছি। একটা হচ্ছে আমার কার্য, একটা জেনেছি আমার ক্ষমতা। কার্য বলতে কোনো একটা বস্তুর অবস্থান চেঞ্জ করাটাকে বলা হয় কার্য। কার্যের পরিমাপ করা হয় বল এবং সরণ দ্বারা। ক্ষমতাটা হচ্ছে কার্য করার হার, মানে প্রতি সময়ে, একক সময়ে কি পরিমাণ কার্য করছে। যত বেশি বেশি করে প্রতি একক সময়ে কার্য করবো, বুঝবো সেই সিস্টেমটার, সেই সংস্থাটার ক্ষমতাটা অ্যাকচুয়ালি বেশি। ক্ষমতা বলতে আমরা W/T বলতে পারি। দুটোই স্কেলার রাশি, এদের মাত্রা একক টিকক সমস্ত কিছু নিয়ে আমরা আগে এতে জেনেছি। আজকে চলে আসি আমার পুরোপুরি এনার্জি বা শক্তিতে। তো পুরোপুরি একবারে বিজ্ঞানে ঢুকে যাওয়ার আগে একটা সাধারণ বিষয় নিয়ে একটু আলোচনা করি। মনে করো আজকের দিনে দাঁড়িয়ে আমার কাছে একটা ডেস্কটপ মনিটর কম্পিউটার রয়েছে আর কি। একেবারে সেই বড় যে কম্পিউটারগুলো, সেই ডেস্কটপ কম্পিউটার রয়েছে। এখন আমার ইচ্ছে হয়েছে আমি একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনবো। আমার পকেটে পয়সা নেই, এবারে ডেস্কটপ মনিটরটাকে রাখার আমার ইচ্ছা নেই। তাহলে আমি কি করব? ডেস্কটপ মনিটরটাকে আমি বেচে দেবো। বেচে দিয়ে আমার হাতে কি আসবে? টাকা। এই টাকাটা দিয়ে পুনরায় মনিটরটাকে আমি আবার মোবাইলটাকে ক্রয় করতে পারবো। এখানে এই টাকা বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। টোটাল ম্যাটারটাকে কিন্তু কন্ট্রোল করছে, যদিও টাকা হচ্ছে সব জায়গাতেই গুরুত্বপূর্ণ। বাদ দাও, ছাড়ো। টাকা বিষয়টা এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কারণ আমি থাকবো যদি না আমার পকেটে এই বস্তুটি থাকে, আমার কিন্তু কোনো মূল্য নেই। আমিই থাকবো, টাকা নিয়ে দোকানে না গেলে আমাকে মোবাইল কি দেবে না। এক্ষেত্রে এই টাকাটা হচ্ছে ওই বিশেষ বস্তু, বিশেষ জিনিস, যেটার জন্য আমি এই বস্তুটা ক্রয় করতে পারলাম। মানে আমি এই ওয়াকডাউনটা করতে পারলাম। মোবাইলটা ছিল দোকানে, আমি চট করে আমার পকেটে ভরে নিতে পারলাম, আমি বাড়ি নিয়ে চলে আসতে পারলাম। তাহলে এই যে কৃতকার্যটা করলাম, এই কৃতকার্য করার জন্য আমার পকেটে টাকা নামক বিষয়টুকু কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। টাকাটা এলো কোথা থেকে? একটা ডেস্কটপ কম্পিউটারকে বিক্রি করে। মোবাইল যদি আমার কাছে একটা ওয়াকডাউন হিসেবে প্রতিভাত হয়, তাহলে এটাও নিশ্চয় একটা ওয়াকডাউন। এই ওয়াকডাউনটা কি হচ্ছে? আমাকে টাকাতে কনভার্ট করছে। মানে আমার একটা আগের করা কার্য আমার শরীরের মধ্যে বা আমার সিস্টেমের মধ্যে একটা এনার্জি গ্রো করাচ্ছে, যে এনার্জিটা বা সেই শক্তিটার জন্য আমি আর একটা কার্য করতে পারছি। তাহলে আমার একটা কার্য যেটা সিস্টেমের উপর কার্যটা হয়ে যাচ্ছে।
এই কার্যটা অন দ্য সিস্টেম হচ্ছে, পজিটিভ কার্য হচ্ছে। এই পজিটিভ কার্যটা আমার মধ্যে কিছুটা শক্তি প্রয়োগ করছে, যে শক্তিটার জন্য আমি এই যে কার্যটা, এটা হচ্ছে বাই দ্য সিস্টেম। আশা করছি কার্য সম্পর্কে একটা প্রিলিমিনারি আইডিয়া এসে গেছে। এবারে পুরোপুরি একটা বিজ্ঞানের উপরে একটা আলোচনা করে দেখাচ্ছি কি রকম ব্যাপারটা। মনে করো আমার এখানে একটা পেরেক রয়েছে, এই পেরেকটাকে আমি একটা কাঠের উপর ঢুকিয়ে দিতে চাইছি। তাহলে একটা হাতুড়ি এনে টুক করে যদি এর মাথাটায় রেখে দিই, পেরেকটা খুশি হয়ে কাঠের ভিতরে কি ঢুকে যাবে যে বাবা বাবা হাতুড়িটা যখন চলেই এসেছে তাহলে আমি ঢুকে পড়ি, নাহলে এখন সমস্যা রয়েছে? ঢুকবে না। হাতুড়িটাকে কি করতে হবে, এখানে একটা নির্দিষ্ট হাইটে তুলতে হবে, তারপরে সেই হাতুড়িটাকে দিয়ে এরপরে সজোরে আঘাত করতে হবে, তবে এটা ঢুকবে। এই যে হাতুড়িটাকে আমি একটা নির্দিষ্ট লেভেলে তুলে নিয়ে গেলাম, আমি কিছুটা কার্য করলাম। এই যে কার্যটা অন দ্য সিস্টেম হচ্ছে, এই সিস্টেমের উপরে কিছুটা শক্তি সংগ্রহ করছে, জমিয়ে দিচ্ছে শক্তি। যে শক্তিটা এখানে থাকাকালীনই হাতুড়িটার মধ্যে কিন্তু তৈরি হয়ে গেছে, হাতুড়িটা যে মুহূর্তের উপরে পড়বে একটা কার্য করে দেবে। তাহলে এই সমস্ত আলোচনার মূল বিষয়বস্তুটা কি, যে শক্তি হচ্ছে এমন একটা বিষয়, এমন একটা জিনিস যেটা ভবিষ্যতে কোনো কার্য দ্বারা সঞ্চিত হয় কোনো একটা সংস্থার মধ্যে, এবং যেটার জন্য ভবিষ্যতে বলা ভুল, অতীতে করা কোনো কার্যর জন্য কোনো একটা সংস্থার উপর স্টোর হয়। সেটা পজিটিভ কার্যের জন্য পজিটিভ শক্তি, নেগেটিভ কার্যের জন্য নেগেটিভ শক্তি, এবং যে শক্তিটার জন্য ইন ফিউচার পুনরায় আরেকটা কার্য সংস্থাটা দিতে পারে। এখানে আউটপুট দিবে। সংজ্ঞাটা এইভাবে দেওয়া হয় যে কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। এই যে একটা ভাষার মধ্যে এত বড় একটা বিষয়কে ঢোকানো থাকে, যেটার জন্য একটা কার্য করতে পারে কোনো সংস্থা, সেটা হচ্ছে আমার শক্তি। এখান থেকে বুঝতে পারছো এই যে কার্যটা, সেটাই হচ্ছে কখনো শক্তিতে রূপান্তরিত থাকছে। তাহলে শক্তির যদি আমি মাত্রা বলি বা একক বলি, সব কিন্তু কার্যের মাত্রা বা এককের সঙ্গে সমান হবে। মানে আমি একটা অ্যান্ড্রয়েড মোবাইলকে আমি টাকাতে প্রকাশ করতে পারি, আবার একটা টাকাকে অ্যান্ড্রয়েড মোবাইলে প্রকাশ করতে পারি। কিরকম, আমার পকেটে 10,000 টাকা রয়েছে, আমি বলতেই পারি যে আমার পকেটে একটা ভালো স্মার্টফোন রয়েছে। সেখানে এই যে এনার্জিটা ইন টার্মস অফ ওয়ার্ক ডান, সেটা কিন্তু প্রকাশিত হলো। রয়েছে টাকাটা, এনি টাইম সেটাকে আমি কনভার্ট করে দিতে পারি মোবাইলে, শক্তিতে, কার্যেতে। তাহলে যদি আমি মাত্রার কথা বলি, সেটা সেম ম্যাচ হচ্ছে কার্য। যদি আমি এককের কথা বলি, সেম ম্যাচ কার্য, মানে এসআই পদ্ধতিতে হবে আমার জুল, আর সিজিএস পদ্ধতিতে হবে আমার আর্ক। এদের মধ্যে সম্পর্কগুলো এইগুলো হচ্ছে পরম একক, অভিকর্ষ একক রয়েছে দুটো। এসআই পদ্ধতিতে হচ্ছে কিগ্রামিটার, সিজিএস পদ্ধতি হচ্ছে গ্রাম সেমি। ওই জায়গাগুলো একটু তোমরা দেখে নেবে একক মাত্রাগুলো। এরপরে চলে আসি কার্যের ক্লাসিফিকেশনে। কার্য বলা ভুল, আমার শক্তির ক্লাসিফিকেশন। শক্তি কতগুলো রূপে আমাদের পৃথিবীতে থাকে। মেনলি শক্তিকে আমরা 8টি ভাগে, আমরা 8টি রূপে আমরা পেতে পারি। পৃথিবীতে যত রকমের শক্তি আছে মোটামুটি ধরতে পারো আমরা 8টা ফর্মে কিন্তু পাবো, 8টি রূপে আমি পেতে পারি। যদিও শক্তি কিন্তু রূপ চেঞ্জ করতে পারে, মানে পরিবর্তন কিছু হবে না। এক শক্তি অন্য শক্তি সংরক্ষণ সূত্র বলছে। অবশ্য শক্তি সংরক্ষণ সূত্রটাকে শুধুমাত্র শক্তি দিয়ে এখন আর বলা হয় না, শক্তি এবং ভরের সংরক্ষণ সূত্র বলে।
সেটাকে আমি পরে বলবো। আপাতত তোমরা প্রথম দিকে তো ওই শক্তি মনে রাখবে যে মোট শক্তি ট্রান্সফারেবল, যদিও শক্তি পরিমাণটা সেম থাকবে। এই যে 8টা যে রূপ, তার মধ্যে তোমাদের কাছে আলোচনা করব জাস্ট একটা নিয়ে। এটা হচ্ছে যান্ত্রিক শক্তি, কোনো যন্ত্রের মধ্যে যে শক্তিটা থাকে। এছাড়া থাকে যে রূপে, সেটা হচ্ছে তাপ শক্তি, মানে যেটাকে আমরা দিলে কোনো বস্তু গরম হয়ে যাবে। আলোক শক্তি, মানে যে শক্তি দিলে কোনো বস্তুকে আমরা দেখতে পাবো। শব্দ শক্তি, মানে যে শক্তি দিলে আমরা কোনো শব্দকে শুনতে পাবো, কোনো কিছু শুনতে পাবো। চৌম্বক শক্তি, যে শক্তি পেলে কোনো চুম্বক অথবা কোনো চৌম্বক পদার্থকে আমরা অ্যাফেক্ট করতে পারবো, তাকে বল প্রয়োগ করতে পারবো। সে বলটা আকর্ষণ বা বিকর্ষণ যা খুশি হতে পারে। তড়িৎ শক্তি, যে শক্তি পেলে কোনো আধান আকৃষ্ট হবে বা বিকশিত হবে। রাসায়নিক শক্তি, রাসায়নিক বস্তুর মধ্যে যে সমস্ত শক্তি থেকে যায়। পারমাণবিক শক্তি, পারমাণবিক লেভেলে যদি কোনো শক্তি এদিক ওদিক হয়, যে শক্তি বেরিয়ে আসে সেটা হচ্ছে পারমাণবিক শক্তি। এবারে বাকি 7টা বিষয় নিয়ে আমি কিন্তু আলোচনা করবো না, কারণ সেগুলো আউট অফ সিলেবাস। শুধুমাত্র যান্ত্রিক শক্তির উপর নিয়ে আলোচনা হবে। যান্ত্রিক শক্তি বিষয়টা কি? একটা যন্ত্র, সেটা হাতুড়ি হতে পারে, সেটা রোবট হতে পারে, সেটা ক্রেন হতে পারে, সেটা কোদাল হতে পারে। যে কোনো যন্ত্র, তার মধ্যে যে শক্তি থাকবে সেই শক্তিটা হচ্ছে যান্ত্রিক শক্তি। একটা যন্ত্রের মধ্যে শক্তিটা থাকতে পারে দুটো অবস্থাতে। সে যদি স্থির অবস্থায় থাকে তখনও তার মধ্যে শক্তি থাকতে পারে, স্থির কিন্তু সে শক্তি নিয়ে বসে থাকতে পারে। আর সে যদি গতিতে থাকে তখনও তার মধ্যে শক্তি থাকতে পারে। কিরকম সেটা নিয়ে আলোচনা করার আগে নামগুলো বলে দিই। স্থির অবস্থায় থাকাকালীন তার মধ্যে যে শক্তিটা থাকবে সেটাকে আমরা বলি স্থিতি শক্তি। আর গতিতে থাকাকালীন যে শক্তিটা থাকবে সেটা হচ্ছে আমার গতি শক্তি। এবারে স্থিতি শক্তি নিয়ে আলোচনাটা করব। স্থিতিশক্তি বিষয়টা কি? প্রথমে যেটা বললাম যে একটা যন্ত্র, সেটা প্রথমে কিন্তু সেটা স্থির থাকবে, হাতুড়ি স্থির থাকবে এবং তার মধ্যে শক্তি এসে অ্যারাইজ করবে, সেটা হচ্ছে স্থিতিশক্তি। কিরকম? আগে যে উদাহরণটা দিয়েছিলাম সেটাই দিই। পেরেক রয়েছে, পেরেকটা একটা কাঠের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। হাতুড়িটা যখন এখানে ছিল তখন তার মধ্যে সেই শক্তিটা ছিল না যে সে ঢুকিয়ে দেবে। মানে হাতুড়িটা নিয়ে যদি টুক করে আমি পেরেকটার উপরে নামিয়ে দিই, পেরেকটা ঢুকবে না। তার মানে এই জায়গায় থাকা কিনা হাতুড়িটার মধ্যে কিন্তু সেই শক্তিটা নেই। হাতুড়িটা কি করবে? এখান থেকে তুলে নিয়ে এরকম করে যখন এখানে তুলে নিয়ে আসছি তখনই কিন্তু হাতুড়িটার মধ্যে শক্তিটা আছে, আর কিছু করতে হবে না, জাস্ট ফেলে দাও এর উপরে, পেরেকটাকে ঢুকিয়ে দেবে। তার মানে এই যে অবস্থানটা, এই অবস্থান আর এই যে অবস্থানটা, বি অবস্থানে, যে দুজনকার মধ্যে একটু পার্থক্য রয়েছে, হাইটের পার্থক্য, উচ্চতার পার্থক্য, অবস্থানের পার্থক্য রয়েছে। এই যে অবস্থানের পার্থক্যটা ঘটিয়ে দেওয়ার ফলে হাতুড়িটার মধ্যে জেনারেট হয়ে যাচ্ছে এমন একটা জিনিস যে পেরেকটাকে ঢুকিয়ে ফেলছে। হাতুড়িটা এখানে থাকলে কিন্তু সে নেচে বেড়াচ্ছে না, ছুটে বেড়াচ্ছে না, সে স্থির আছে, কিন্তু শক্তিটা অ্যাকোয়ার করে ফেলেছে, অবস্থান চেঞ্জ করা হয়েছে। আবার একটা বাঁটুল, বাঁটুল দেখেছ পাখি মারার জন্য যে সেই বাঁটুলগুলো ব্যবহার করে, দড়ি দিয়ে টেনে নিয়ে এখানে একটা গুলতি দিয়ে টেনে ধরে ছেড়ে দেয়, এরকম থাকে না বিয়ের মতন। আর এখান থেকে সেটা কাপড় বেরিয়ে আসে, এসে এখান থেকে একটা কাপড় দিয়ে টেনে দিলি সেটা বেরিয়ে চলে যায়। রাবারটা যখন ছোট অবস্থায় আছে তখন কিন্তু ছেড়ে দিলে বুদ্ধিটা এই পাথরটাকে ছুঁতে পারবে না, টেনে ধরে ছেড়ে দিলে পাথরটাকে কিন্তু ছুঁড়ে দেবে। যখন ছোট অবস্থায় ছিল তখন পারলো না, যখন টেনে দিলাম তখন কিন্তু পারলো। তাহলে কি হলো? এর অবস্থা চেঞ্জ হলো, এর অবস্থান চেঞ্জ হয়েছিল হাতুড়িটার ক্ষেত্রে, বাঁটুলটার ক্ষেত্রে অবস্থার চেঞ্জ হলো। যেমন আমরা আগেকার দিনে যে স্প্রিং দেওয়া যে ঘড়িগুলো দেখতাম, সেই ঘড়িগুলোর কি হতো? ঘড়ির স্প্রিংটা গুটিয়ে দিতে হতো,
তার ফলে সে ঘড়িটাকে সারাদিন ধরে কাঁটা ঘুরিয়ে নিয়ে যেতে পারত। ওর ওই যে গুটিয়ে দেওয়া অবস্থাটাকে আমরা তার ওই স্মৃতিশক্তি দেখতে পাচ্ছি গুটিয়ে দেওয়া অবস্থাতে, কিন্তু যখন গুটিয়ে দেওয়া হচ্ছে না তখন কিন্তু পাচ্ছি না দেখতে। তাহলে স্মৃতিশক্তি কী জন্যে অ্যারাইজ করে? একটা যন্ত্র সে যদি তার কোনোভাবে অবস্থা চেঞ্জ করতে পারে বা অবস্থান চেঞ্জ করতে পারে, যে কোনো একটা যদি করে ফেলে, তাহলে সে স্থির থাকাকালীন একটা শক্তি নিয়ে চলে আসবে। এটা হচ্ছে আমার স্মৃতিশক্তি। অবস্থা চেঞ্জ করা মানে দৈর্ঘ্য বাড়িয়ে ফেলা, দৈর্ঘ্য কমিয়ে ফেলা। একটা স্প্রিংকে ছোট করে দিলাম কিংবা বড় করে দিলাম, শক্তি এসে যাবে। সেটা হচ্ছে স্থিতিস্থাপকতার জন্য আসছে। তো তাহলে স্থিতিস্থাপক স্মৃতিশক্তি, এটা একটা শক্তির স্মৃতিশক্তি হচ্ছে স্মৃতিশক্তিটা উদাহরণ। কিংবা এই যে হাতুড়িটা তুলে ফেললাম, অবস্থান চেঞ্জ করে ফেললাম, এটা অভিকর্ষীয় ক্ষেত্রে অবস্থান চেঞ্জ করেছি বলে হয়েছে। যদি আমরা চৌম্বক ক্ষেত্রে করি সেটা চৌম্বক বলের জন্য হবে, যদি আমরা তড়িৎ ক্ষেত্রে করি তড়িৎ বলের জন্য হবে। এখানে যে অভিকর্ষ ক্ষেত্রের জন্য হয়েছে, তাহলে এটা অভিকর্ষজ স্মৃতিশক্তি। সব একটা উদাহরণ আছে চৌম্বক ক্ষেত্রে, তড়িৎ ক্ষেত্রে। তোমাদের সিলেবাসে এই অভিকর্ষজ স্মৃতিশক্তি নিয়ে একটু আলোচনা করার কথা বলা রয়েছে। এই জায়গাতে তাহলে ওটাকে আলোচনাটা করে দিই। এখানে শুরু করা যাক। অভিকর্ষজ স্মৃতিশক্তি, এই হাতুড়ির গল্পটা দিয়ে শুরু করছি। এটা হচ্ছে আমার এই যে এই অবস্থানটা, এইটা হচ্ছে আমার এই বি অবস্থানটা। এই হাতুড়িটা ভর এম। আগের যে উদাহরণটাতে আমরা প্রথমে শক্তি নিয়ে যে উদাহরণটা বললাম, প্রথমে কিছু কার্য করতে হবে, যে কার্যটা দিয়ে আমার শক্তিটা আসবে। তাহলে এই কার্যের পরিমাণটা যদি মেপে ফেলতে পারি, তাহলে আমার শক্তিটা হিসেবে আমার কাছে যে ডেস্কটপ কম্পিউটারটা ছিল তার দামটা যদি আমি নির্ণয় করে ফেলতে পারি, তাহলে আমি বলতে পারি আমার পকেটে কতটা টাকা এসছে, তার কারণ বাজারে যে তত টাকাতেই সেটা বিক্রি করেছি আমি ধরে নিতে পারি। এক্ষেত্রেও একই ব্যাপার, আমি যে কার্যটা করছি এখান থেকে অবস্থান নিয়ে যাওয়ার জন্য, এই কার্যটাকে আমি মাপব। এরপর পৃথিবী কতটা বল প্রয়োগ করেছে, না এমজি পরিমাণ। তাহলে আমি উপরের দিকে কতটা বল দিচ্ছি, F = mg। তাহলে এই অবস্থান থেকে এই অবস্থানের মাঝখানের যে এই যে সরণটা, এই সরণটাকে যদি আমি মাপতে পারি, উচ্চতাটা যদি বলি এই হচ্ছে উচ্চতা, তাহলে আমি কার্যটা মাপতে পারবো। কার্য W = বল ইন্টু H। বল কত, mg to H, that means mgh। এই যে কৃতকার্য, এই কৃতকার্যটা এর মধ্যে সঞ্চিত হবে স্মৃতিশক্তি হিসেবে। অতএব অভিকর্ষজ স্মৃতিশক্তি EP = অনেকে স্মৃতিশক্তি মানেই এমজিএইচ করে দেয়। স্মৃতিশক্তি মানে কিন্তু এমজিএইচ নয়, অভিকর্ষজ স্মৃতিশক্তি একটা পার্টিকুলার স্মৃতিশক্তি। এই স্মৃতিশক্তিটার ভ্যালু হচ্ছে এইভাবে মেজার করা হয়, ভরকে অভিকর্ষ ত্বরণ দিয়ে এবং উচ্চতা দিয়ে গুণ করতে পেয়ে যাবে অভিকর্ষজ স্মৃতিশক্তি। স্থিতিস্থাপক স্মৃতিশক্তি বের করতে গেলে কিন্তু এই এমজিএইচ বের করলে হবে না, তার আলাদা ভ্যালু রয়েছে, আলাদা এক্সপ্রেশন রয়েছে, সেই আলাদা এক্সপ্রেশনে আমাকে কাজ করতে হবে। স্মৃতিশক্তি মানেই অভিকর্ষজ স্মৃতিশক্তি, এই ধারণাটা কিন্তু ভুল। এরপর আসি গতি শক্তির আলোচনাতে। যান্ত্রিক শক্তির দ্বিতীয় প্রকার শক্তি, মানে কোনো বস্তু যদি গতিতে থাকে তার মধ্যে যে পরিমাণ শক্তি আছে। মনে করা যাক ওই একটা বাঁটুল থেকে একটা এম ভরের পাথর ছুঁড়ে বেরিয়ে এসছে, সে পাথরটা গেল যে একটা কাঁচের জানলার উপরে লাগলো, কি হবে, ভেঙে যাবে। এখন এই যে এম ভরের বস্তুটা যে গতিতে ছুটে যাচ্ছিল, সেটা যদি আমি বলি ইউ,
সে যে ওখানে যখন লাগছে, লেগে যখন কাঁচের জানলাটাকে ভেঙে ফেলছে, ওই যে ভেঙে ফেলার জন্য কিছু পরিমাণে কার্য করতে হচ্ছে, তার মানে ডেফিনেটলি তার মধ্যে কিছু পরিমাণে শক্তি ছিল। কিসের জন্য শক্তিটা ছিল? গতির জন্য শক্তিটা ছিল। আমি এক্ষেত্রে মাপবো কিভাবে গতিশক্তির ভ্যালুটা? আমি দুটো ভাবে মাপতে পারি। প্রথমে ভাবতে পারি যে এই যে গতিবেগটা তাকে শূন্য থেকে ইউ গতিবেগে নিয়ে যাওয়ার জন্য যে পরিমাণে কার্য করতে হয়েছে, এই কার্যটা মেপে দিতে পারি। কিংবা ভাবতে পারি যে পুনরায় তাকে ইউ গতিবেগ থেকে যে এই যে এখানে ধাক্কা দেওয়ার পর তার গতিবেগটা কত হয়ে যাবে, ভি সমান 0, থেমে যাবে সেটা। এই যে গতিবেগটাকে যে কমিয়ে দেওয়া হচ্ছে, তার মধ্যে যে একটা মন্দন সৃষ্টি করতে হচ্ছে। অ্যাজ ইফ তুমি ভাবতে পারো যে এর উপর এই দিক থেকে কেউ একটা বল প্রয়োগ করছে, এবং এই যে বলটা প্রযুক্ত হচ্ছে, এই বলটা প্রযুক্ত হওয়ার জন্য যে পরিমাণ কার্য করতে হচ্ছে, সেই কার্যের পরিমাণটা তুমি এটাকে একটা এম ভর বিশিষ্ট গাড়িও ধরে নিতে পারো। একটা গাড়ি সে একটা নির্দিষ্ট গতিবেগে যাচ্ছিল, তাকে একটা নির্দিষ্ট দূরত্ব, এটা মনে করো তোমার এস দূরত্ব, এই এস দূরত্বে গিয়ে তাকে ফিক্সড করে দিতে হবে, থামিয়ে দিতে হবে। থামিয়ে দেওয়ার জন্য কি করতে হবে? ব্রেক প্যাডেলে পা রাখতে হবে। ব্রেক প্যাডেলে পা রাখা মানেই তার উপরে কিছু পরিমাণে কার্য হচ্ছে, আমাকে শক্ত করে ধরে থাকতে হবে। এই যে পরিমাণে কার্য করার ফলে সে থেমে যাচ্ছে, বুঝতে হবে সেই পরিমাণ শক্তিই ছিল ওর মধ্যে। ওর মধ্যে শক্তিটা ছিল ধনাত্মক শক্তি। তুমি ব্রেক প্যাডেলে পা দিয়ে তার মধ্যে কি করলে? ঋণাত্মক শক্তি দিলে, সবাই মিলে শূন্য হয়ে গেল। তাহলে এই শক্তিটা যদি আমার E1 হয়, এই শক্তিটা যদি আমার E2 হয়, এবারে E1 মাইনাস E2 ইকুয়ালস টু যদি 0 হয়ে যায়, দ্যাট মিনস E1 মাস্ট বি ইকুয়ালস টু E2। তুমি এই E2টা বের করে দাও, সেটাই E1 এর ভ্যালু হয়ে যাবে। আমি এখন E2 ভ্যালুটাই বের করতে চাইছি। তার সরণ এস, এই জায়গায় তার বেগ ছিল হচ্ছে ইউ, এই জায়গায় বেগ ছিল ভি ইকুয়ালস টু 0, এটা নট ইকুয়ালস টু 0। বেগটা যেহেতু কমে যাচ্ছে, তার মধ্যে একটা মন্দন রয়েছে, মন্দনের মানটা মনে করে এফ। তাহলে আমাদের ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2fs, এই সূত্রে ভিটাকে 0 বসানো যায়। 0 তার হোল স্কোয়ার সমান হচ্ছে ইউ তার হোল স্কোয়ার মাইনাস 2fs বা 2fs ইকুয়ালস টু ইউ স্কোয়ার বা fs সমান হচ্ছে ইউ স্কোয়ার বাই 2। এই এক্সপ্রেশনটা আমার 1 নম্বর সমীকরণ, এটা লাগবে কাজে। এবার আমি বের করবো কি E2 মানটা। E2 মানে হচ্ছে এই যে বলটা, যেটা ব্রেক প্যাডেল দ্বারা দেওয়া হচ্ছে, সেই বলটা দ্বারা কৃতকার্য। বল কত এফ, সরণ কত এস। বল মানে তার উপর সৃষ্ট ভর ইন্টু ত্বরণ বা মন্দন। তাহলে এটা হয়ে গেল MF, এইটা আমার এস। এম ইন্টু এফএস, এম ইন্টু এফএস মানে ইউ স্কোয়ার বাই 2। এটা 1 নম্বর সমীকরণ থেকে বসিয়ে দিচ্ছি। তার মানে হাফ এম ইউ স্কোয়ার, এটা আমার E2 সমান EK। এটা হচ্ছে আমার যে কোনো গতি শক্তির এক্সপ্রেশন। কোনো বস্তু গতিশক্তি মান বার করতে গেলে হাফ এম ভি স্কোয়ার করে দেয়, শুধুমাত্র হাফ ইন্টু ভর গণিত বেগ তার হোল স্কোয়ার করে দেওয়া। এটা হচ্ছে আমার গতিশক্তির মান। এটা দিয়ে অনেক অঙ্ক তোমাদের ক্লাস 9-এ সেট করা হয়। এক্সপ্রেশনটা খুব ভালো করে দেখে রাখবে, এক্সপ্রেশনটার উপর অনেক অঙ্ক দেওয়া হয়। কার্য, ক্ষমতা, শক্তি সব নিয়ে মোটামুটি একটা আইডিয়া তোমাদের আশা করছি এসেছে। এরপর যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শক্তির নিত্য সত্য। শক্তি সম্পর্কে জানলে এই বিষয়টা সম্পর্কে জানতে হবেই। এটা নিয়ে না জানলে শক্তি সম্পর্কে আইডিয়াটা পুরোটা কমপ্লিট হয় না। এই যে আমরা টাকা পয়সা নিয়ে যে মোবাইল কেনার বা ব্যাপারটা যেটা আমরা বলছিলাম না, এখানে একটা বিষয় তোমরা একটু খেয়াল করে দেখবে তো,
আমি যে টাকাটা দিয়ে মোবাইলটা কিনে নিয়ে এলাম, বা যে ডেস্কটপটাকে বিক্রি করে মোবাইল টাকা নিলাম, টাকাটা থেকে মোবাইল কিনে নিয়ে এলাম, আমার কাছে মোট যে প্রপার্টি তার কি কোনো পরিবর্তন হলো? প্রথমে ছিল একটা ডেস্কটপ কম্পিউটার, হতে পারে সেটা 10,000 টাকা দাম। কিছুক্ষণ বাদে আমার কাছে চলে এলো কি টাকা রূপে 10,000 টাকা। তারপরে এসে গেল কি মোবাইল, সেটার দাম কত? হয়তো মনে করি 10,000 টাকায়। তাহলে ছিল কম্পিউটার 10,000 টাকার, এসে গেল মোবাইল 10,000 টাকা, শুধুমাত্র জাস্ট চেঞ্জ করে গেল। কোনো পরিবর্তন হলো কি? হলো না। শক্তি নিতে তো তাই বলছে, এই শক্তি একটা রূপ থেকে অন্য রূপে যেতে পারে। তড়িৎ শক্তি চুম্বক শক্তিতে আসতে পারে, চুম্বক শক্তি তড়িৎ শক্তিতে যেতে পারে, রাসায়নিক শক্তি তাপ শক্তিতে আসতে পারে, তাপ শক্তি রাসায়নিক শক্তি যেতে পারে। কিন্তু মোট পরিমাণটা সবসময় আনচেঞ্জ থাকবে, মোট পরিমাণটা সবসময় আনচেঞ্জ থেকে যাবে। তার একটা সাধারণ উদাহরণ আমি এখানে দিয়ে প্রমাণ করে চেষ্টা করব। সেটাকে দুভাবে প্রমাণটা করা যেতে পারে। একটা হচ্ছে অবাধে পতনশীল কোনো বস্তুর ক্ষেত্রে, আর একটা হতে পারে কোনো নততল বরাবর। এখন এই দ্বিতীয়টা তোমাদের কিন্তু সিলেবাসে আলোচনা করার কথা তেমন বলা নেই। প্রথমে আমি অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রেই এই ব্যাপারটা করে রাখছি, দ্বিতীয়টার প্রমাণ করব না, কিন্তু ব্যাপারটাকে আমি জাস্ট বলে রাখবো। অবাধে পতনশীল বস্তু মানে, মনে করো এটা হচ্ছে ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠ থেকে একটা সার্টেন হাইট, এরকম একটা এইচ উচ্চতা, একটা বাড়ি টাড়ি, ছাদ তুমি কল্পনা করতে পারো, যে ছাদেতে আমি একটা এমভর বিশিষ্ট বস্তুকে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর তাকে আমি ছেড়ে দেবো। যখন ছাদে তাকে আমি নিয়ে যেয়ে ধরিয়ে রাখলাম, সেই পয়েন্টটাকে বলছি এ পয়েন্ট, মাঝের একটা পয়েন্ট নেবো আমি বি পয়েন্ট। বস্তুটা যখন এখানে হাজির হবে, সেই মুহূর্তে এর টোটাল শক্তি, মানে গতিশক্তি এবং স্থিতিশক্তি, আবার একেবারে ঠিক যখন ভূপৃষ্ঠ স্পর্শ করে ফেলেছে তখন তার মোট শক্তি, মানে গতিশক্তি এবং স্থিতিশক্তি আমি ক্যালকুলেট করবো, করে যোগ করবো, করে দেখবো সেটা মোট শক্তির সঙ্গে ম্যাচ করছে কিনা। এখানে ইপির একটা ঘর করে রাখি, ইপি মানে হচ্ছে স্থিতিশক্তি, ই কে একটা ঘর করে রাখি, মানে হচ্ছে গতিশক্তি, আর ই মানে মোট শক্তি, যেটা আমি ক্যালকুলেশন করবো আর ওখানে গিয়ে নিয়ে জাস্ট বসিয়ে দেবো। প্রথমে আসি এই বিন্দুতে। এই বিন্দু বস্তুটা তো স্থির অবস্থায় রয়েছে, তাহলে এখানে তার বেগ ইউ সমান 0। তাহলে তার যদি আমি ইকে ক্যালকুলেট করি, হাফ এম ইউ স্কোয়ার সমান হাফ ইন্টু এম ইন্টু 0 স্কোয়ার, মানে হচ্ছে 0। তাহলে ইকে হচ্ছে 0। কিন্তু একটা উচ্চতা তো রয়েছে, উচ্চতাটা যদি আমি এইচ বলে দিই, তা তার স্থিতিশক্তি কিন্তু থাকবে ইপি সমান অভিকর্ষণ স্থিতিশক্তি অবশ্যই এমজিএইচ। এই এমজিএইচ এক্সপ্রেশনটা একটু আগে জাস্ট প্রমাণ করলাম, এই প্রমাণটা একটু দেখে নিতে পারো। তাহলে মোট শক্তি দুটোকে যোগ করে দাও, কত হচ্ছে এমজিএইচ। তুমি এই হাইটটা, এই যে সরণটা, এই সরণটা প্রথমে এক্স ধরে নাও, উপর থেকে এক্স বিন্দু, নিচেতে হচ্ছে বি বিন্দু। তাহলে এটা কত? টোটালটা যদি এইচ হয় তাহলে এটা এইচ মাইনাস এক্স হয়ে যাবে। বি বিন্দুতে থাকাকালীন তার মোট শক্তি, তার পার্ট শক্তিগুলো একটু ক্যালকুলেশন করবো। এখানে আসাকালীন যখন এখানে তার বেগ থাকছে ইউ ইকুয়ালস টু 0, মানে স্থির অবস্থা থেকে পড়ছে, বস্তুটার বেগটা বাড়তে 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 এখানে যখন আসছে তার বেগটা মনে করি হয়ে গেছে ভি। তার মানে তার ভিটা কিন্তু নন জিরো ভ্যালু, এটা কিন্তু 0 নয়, গতিতে আছে। তার গতিশক্তি একটা এসে গেছে ইকে।
হাফ এম ভি স্কোয়ার। এখানে ভি এর সঙ্গে ইউ একটা ভালো সম্পর্ক আছে, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2fs। এই সমীকরণটা তোমরা কিন্তু ব্যবহার করো। এখানে ভি হচ্ছে অন্তিম বেগ, ইউ প্রাথমিক বেগ, এফ হচ্ছে ত্বরণ, এস হচ্ছে সরণ। এখানে যেহেতু অভিকর্ষীয় ক্ষেত্রে এটা আসছে, তার উপর অভিকর্ষজ ত্বরণটাই ক্রিয়াশীল থাকবে, মানে এফ সমান জি। তাহলে এই জায়গায় বসালে আমার ভি স্কোয়ার সমান 0 স্কোয়ার প্লাস 2g এস। এস মানে সরণ কতটা হয়েছে, এক্স, ভি স্কোয়ার সমান 2g এক্স। তাহলে এই ভ্যালুটা যদি এখানে বসিয়ে দিই তাহলে কত হবে, হাফ এম 2g এক্স কেটে গেল, mg x। ই কে ভ্যালু হচ্ছে mg x। স্থিতিশক্তি মান কত হবে, এখান থেকে এর উচ্চতা কত, h মাইনাস এক্স। তাহলে ই পি সমান হচ্ছে mg h মাইনাস এক্স। দ্যাট মিনস mg h মাইনাস অফ mg x, mg h মাইনাস অফ mg x। দেখো একটা ব্যাপার, এখান থেকে এখানে আসার মাত্রই স্মৃতিশক্তিটা mg x পরিমাণ বিয়োগ হয়ে গেল, এবং ঘটনাচক্র সেটা আবার কিন্তু গতিশক্তিতে অ্যাড হয়ে গেছে, বেড়ে গেছে। যেটুকু স্মৃতিশক্তি হ্রাস পেয়েছে এক্স্যাক্টলি সেটুকু গতিশক্তি বেড়ে গেছে, কনভার্সন হচ্ছে। যেটুকু স্মৃতিশক্তি ছিল সেটুকুই গতিশক্তিতে কনভার্ট হয়েছে। মোট শক্তি যোগ করে দাও, mg x কেটে যাবে, তাহলে হবে mg h মাইনাস অফ mg x প্লাস mg x। এটা কেটে গেল, হবে কত আমার h, টোটালটা একই রইল। এবার আসি সি বিন্দুতে। এখানে যখন এসে আপতিত হয়ে যাবে, একেবারে হওয়ার মুহূর্তে তার বেগটাকে যদি আমি বলি ভি ড্যাশ, তাহলে এই একই ব্যাপার, ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2fs বসে দাও। এটা হচ্ছে ভি ড্যাশ স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার মানে 0 2g এসটা এখানে কত, সরি, এস হচ্ছে টোটাল এইচ। হাফ এম ভি ড্যাশ স্কোয়ার দ্যাট মিনস mgh। তার মানে গতিশক্তির মান হয়ে গেল আমার mgh। এবার স্থিতিশক্তির মানটা যে 0 হবে আর বলার কিছু অপেক্ষা রাখে না, কারণ এখান থেকে হাইটটা প্রয়োজন হয় mgh এর ক্ষেত্রে। এখানে কোনো হাইটই নেই, মোট শক্তি তার mgh। সব জায়গাতেই মোট শক্তি যেহেতু একই রয়েছে, তার মানে তার শক্তির পরিবর্তন হয়েছে, কিন্তু শক্তিটা কোনোরূপ কোনো কমেও যায়নি, বেড়েও যায়নি। নততলে শক্তির সংরক্ষণ সূত্র ব্যাপারে আমি বলেছিলাম সিলেবাসে নেই, জাস্ট বলে রাখবো। নততল বলতে এই যে হেলানো কোনো তল, এখানে একটা ত্রিভুজ আঁকা রয়েছে যে এ বি সি। এখানে এসিটা যদি একটা নততল হয়, যেমন গাড়ি থেকে যখন মাল নামানো হয় সিঁড়ির মতন জাস্ট আর কি, স্লোপিং যদি করা থাকে, এই উচ্চতাটা যদি আমার জানা থাকে, এই বিন্দুতে একটা বস্তু রয়েছে, সে বস্তুটাকে ছেড়ে দেওয়া মাত্র সে গড়িয়ে নামবে। যখন এই অবস্থান বা যখন এই অবস্থানে থাকবে, তার মোট শক্তির পরিমাণগুলো কিন্তু এখানে যা এখানেও তাই থাকবে, এখানেও তাই থাকবে। এটা প্রমাণ করে দেখানো যায়। এখানে হাইট আমার জানা, তাহলে এখানে স্থিতিশক্তি কত, mgh। গতিশক্তি কিছু নেই, স্থির আছে। এই mgh পরিমাণই শক্তি আমার থাকবে এখানে এবং এখানে। এটা প্রমাণ করে দেখানো যায়, যেটা নততল বরাবর ক্ষেত্রেও একই ব্যাপার। প্রমাণটা তোমাদের যেহেতু সিলেবাসে নেই, ম্যাক্সিমাম বই করেও নেই, সিলেবাস করেও নেই, তাই এটাকে এই জায়গায় আলোচনা করছি না। তোমরা আপাতত ওই অপাতে পতনশীল বস্তুটার ক্ষেত্রেই দেখে রাখবে। তো কার্যক্ষমতা শক্তি সংক্রান্ত যে সমস্ত ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো আছে, সেই প্রবলেমগুলো তোমরা বই থেকে অভ্যাস করো, দেখো যদি কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে তো সেগুলোকে আমার কমেন্ট বক্সে জানাও, আমি সেগুলোকে সলভ করে তখন ওখানে আপলোড করে দেবো।